বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা এমন একজনের মুখোমুখি যিনি দীর্ঘ সময় ধরে দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক উন্নয়ন নীতিমালা এবং গবেষণার সঙ্গে যুক্ত, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদের প্রতি শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে আপনার কাছে প্রশ্ন, ৩৬ জুলাই কিভাবে আসলো? ৩৬ জুলাই কি আসলেই ৩৬ জুলাই নাকি দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ত্যাগের ধারাবাহিকতা? দেখুন, ৩৬শে জুলাই বা জুলাই গণ অভ্যুত্থানের পেছনে ত্যাগ, সংগ্রাম আর গণতান্ত্রিক প্রত্যাশার এক সুদীর্ঘ পটভূমি রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানটা কেন হলো? কারণ দীর্ঘদিন ধরে এমন একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ছিল, দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়নের মাধ্যমে, যেখানে কখনো জনগণের ক্ষমতায়ন হয় নাই, যেখানে রাষ্ট্রযন্ত্রের একাংশের একটি বিশাল অংশের ভূমিকা ছিল জনগণের সেবা করার বদলে, জনগণের পাশে থাকার বদলে জনগণের অধিকার এবং স্বাধীনতা লুণ্ঠন করার জন্য। আমরা দেখেছি সেই সরকার যার উৎস হওয়ার কথা ছিল, যার ক্ষমতার কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল জনগণের, তার বদলে সেই সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল রাষ্ট্রযন্ত্রের পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ একটি বৃহৎ অংশকে সম্পূর্ণ রাজনীতিকীকরণের মাধ্যমে। ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ১৮ সালের নিশিরাতের নির্বাচন, ২৪ সালের ডামি ভোটের নির্বাচন, এই প্রত্যেকটা ছিল জনগণের সাথে প্রহসন এবং প্রতারণা। যার কারণে যেই সরকার রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল, তারা প্রতিটা ক্ষণ মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত হয়েছিল। অজস্র গুম, খুন, হামলা, মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। যে পেশার, যেই শ্রেণীর মানুষ সরকারের বিরুদ্ধে যা ন্যায্য এবং সঠিক সেটা বলতে গিয়েছে, তাদের উপরই নিষ্পেষণ নেমে এসেছিল। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে দেখলাম প্রথমবারের মতো একটা দীর্ঘ সময় পর গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের পাশাপাশি সব শ্রেণী এবং পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। এটা গণ অভ্যুত্থান এ কারণেই যেটা নির্দিষ্ট কোনো ব্যক্তির, নির্দিষ্ট কোনো দলের বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর না। আমরা এমন একটা বাংলাদেশ দেখেছিলাম যেখানে একদিকে ছিল ফ্যাসিবাদ, আরেকদিকে ছিল গণতন্ত্রকামী প্রতিটি দল, ব্যক্তি, প্রতিষ্ঠান। এবং সেই গণ অভ্যুত্থানে আমরা প্রথমবারের মতন দেখেছিলাম আমাদের মায়েরা, বোনেরা তাদের সর্বস্ব নিয়ে, পানি নিয়ে, খাবার নিয়ে রাজপথে নেমে এসেছিলেন। আমরা দেখেছি স্কুলের ছোট ছোট বাচ্চারা, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামের, আমরা দেখেছি কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের জীবন বাজি নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। তারা কেউ ক্ষমতার হিস্সা হতে চায় নাই, যেভাবে ক্ষমতার হিস্সা হতে চায় নাই আমাদের সেই রাস্তার পাশের ভ্যান চালক, রিক্সা চালক, পোশাক শ্রমিক, দিনমজুর। আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানে প্রতিটি শ্রেণীর ভেতরে, আপনার সাংবাদিক বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, চাকুরিজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা সবাই সম্পৃক্ত হয়েছিলেন। যে প্রবাসী বাংলাদেশিরা বিদেশে থাকেন ওনারা, যারা বিদেশে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন ওনারা, প্রত্যেকে যার যার জায়গা থেকে ভূমিকা রেখেছিলেন। এবং এই গণ অভ্যুত্থানে দীর্ঘ সময় পর গণতন্ত্রকামী প্রতিটি মানুষ একটি আকাঙ্ক্ষা নিয়ে এক হয়েছিলেন, সেটা ফ্যাসিবাদের পতন। এবং ফ্যাসিবাদের পতনের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেটি জনগণের কথা শুনবে, যেটি জনগণের জন্য কাজ করবে, যেটি মেধার মূল্যায়ন করবে, যেই সরকার বৈষম্য থেকে বেরিয়ে এসে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করবে। আমরা এই গণ অভ্যুত্থানে দেখেছি গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক মানুষ, যারা কখনো ক্ষমতায় যেতে চায়নি, তারা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে রক্তকে রঞ্জিত করে বাংলাদেশের ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আমরা প্রথমবারের মতন দেখলাম শিশুরা, শতাধিক শিশু হত্যার শিকার হয়েছেন। কত মানুষ শহীদ হয়েছেন বলার অপেক্ষা রাখে না। তাদের সবার একটা আকাঙ্ক্ষা ছিল, এই বাংলাদেশ যেখানে তারা মুখ ফুটে কথা বলতে পারবে, যেখানে তারা স্বাধীন চেতা মানুষ হিসেবে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারবে, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে তাদের শিক্ষা, স্বাস্থ্য সহ নিত্য নৈমিত্তিক বিষয়গুলোতে সরকার জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাবে। জুলাই গণ অভ্যুত্থানের যে সময়টুকু আছে আমরা দেখছি জুলাই এবং আগস্টের ৫ তারিখ পর্যন্ত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার পেছনে যে দীর্ঘ পটভূমি রয়েছে,
অনেক মানুষের ত্যাগ, সংগ্রাম, অশ্রুর উপর ভিত্তি করে যে সময়টুকু তারা তাদের জীবন থেকে হারিয়ে ফেলেছেন, অনেক পরিবারের সে মানুষটি তার জীবন হারিয়ে ফেলেছেন, অনেক মা রয়েছে তার সন্তান আর কখনো ফেরত আসেনি, অনেক স্ত্রী রয়েছেন তার স্বামী গুম হয়েছেন আজও ফেরত আসেননি, অনেক সন্তান রয়েছে যার বাবা হারিয়ে গেছেন, শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন এই দেশের জন্য। আজকে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, তার পেছনে সেই জুলাই গণ অভ্যুত্থান এবং তার আগের যে 15 বছরের গণতান্ত্রিক পথযাত্রা, পুরোটাকে ধারণ করেই নির্বাচিত সরকারের সেই জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যার প্রতীক্ষায় এতগুলো মানুষ জীবন দিয়েছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু পেছনে ফিরে যেতে চাই, যে জুলাই আন্দোলনের সময় জনাব তারেক রহমান তিনি আন্দোলনকারীদের সাথে, তার দলের নেতাকর্মীদের সাথে এই আন্দোলন কিভাবে সমন্বয় করেছিলেন, যোগাযোগটা রক্ষা করেছিলেন, কি দিক নির্দেশনা দিয়েছিলেন? কারণ আপনি ভালো জানবেন যে আপনি জনাব তারেক রহমানের পাশে ছিলেন। দেখুন, যেটা আমরা বলছিলাম, জুলাই গণ অভ্যুত্থান প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য ছিল সেই দীর্ঘ প্রতীক্ষিত একটা আন্দোলন, যেখানে সর্বস্ব উজাড় করে দিয়ে সবাই নেমে এসেছে। শুধু বিএনপি না, প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলই যার যার অবস্থা, যার যার আকার এবং কাঠামোগতভাবে ভূমিকা রেখেছে। বিএনপি যেহেতু দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের সবচাইতে বড় দল, সবচাইতে জনপ্রিয় দল, সংখ্যার হিসেবে স্বাভাবিকভাবে আমাদের দলের সম্পৃক্ততা অনেক বেশি ছিল। এটি সেই দল যার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। প্রথম 15 বছরে 4000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, হাজারের বেশি মানুষ গুম হয়েছেন। স্বাভাবিকভাবেই যখন গণ অভ্যুত্থানের এই উত্তাল সময়ে, তখন বিএনপি তার সম্পূর্ণ সাংগঠনিক শক্তি নিয়ে প্রত্যেকটা বিএনপির নেতা কর্মী, অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা সদস্য রয়েছে, তারা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সেই সময় ছিলেন দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনায় রাজপথে নেমে আসে। আমরা যে ঐতিহাসিক এক দফার কথা বলছি, সবার আগে কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের জন্য এক দফার ডাক তিনিই দিয়েছিলেন। যে 16ই জুলাই শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিম আকরাম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়েছেন, সেই একই দিনে কিন্তু আমরা দেখেছি বিএনপির অজস্র নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে এসেছিলেন। ওয়াসিম আকরাম কিন্তু ছাত্রদলেরই একজন সদস্য ছিলেন। কিন্তু আবারও বলছি, এই গণ অভ্যুত্থান তো সবার, যার কারণে এখানে অরাজনৈতিক মানুষ যেমন ছিলেন, রাজনৈতিক মানুষও ছিলেন। আপনার 18ই জুলাই যখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী শহীদ হলেন, সেখানে কিন্তু জাবের, নাসির থেকে শুরু করে অনেকে আছেন যারা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত, তারা শহীদ হয়েছেন। যেভাবে শহীদ হয়েছেন মীর মুগ্ধ, সেই পানির কথা আমরা ভুলে যাই নাই। এই 16ই জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত প্রতিটা দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, ওলামা দল, মৎস্যজীবী দল, প্রতিটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের মানুষ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রাজপথে ছিলেন। আমরা দেখেছি সংখ্যার হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি 422 জন মানুষ শহীদ হয়েছেন, সর্বোচ্চ সংখ্যক একটা রাজনৈতিক দলের জন্য। ছাত্রদল একটি একক সংগঠন হিসেবে আমাদের 140 জনের বেশি ছাত্রছাত্রী জীবন দিয়েছে, শহীদ হয়েছেন এই জুলাই গণ অভ্যুত্থানে। এই ত্যাগ, এই সংগ্রাম, এই বলিদান গণতন্ত্রের জন্য। দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে রাজপথে ছিলেন। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার দায়িত্বটুকু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পালন করেছে। তবে বড় একটা রাজনৈতিক দল হলে স্বাভাবিকভাবেই আরও কাঠামোগত কিছু বিষয় থাকে, হয়তো যেখান থেকে পর্দার অন্তরালেও বড় ভূমিকা রাখার সুযোগ থাকে। যখন বাংলাদেশে ইন্টারনেট ছিল না, তখন কিন্তু জনাব তারেক রহমানের নেতৃত্বেই বহির্বিশ্ব থেকে জনমত গড়ে তোলা হয়েছে। বাংলাদেশের যেই ডিপ্লোম্যাটিক চ্যানেলগুলো রয়েছে, অর্থাৎ কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশে ফ্যাসিবাদের এই মানবাধিকার লঙ্ঘনের বার্তা পৌঁছে দেওয়া, ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেগুলো তুলে ধরা, প্রতিটি মানবাধিকার সংগঠনের কাছে সত্যটা তুলে ধরা, দেশের কী হচ্ছে, কী চলছে, কীভাবে ইন্টারনেট শাটডাউন করা হয়েছে, কীভাবে মানুষকে হত্যা করা হয়েছে, অর্থাৎ বহির্বিশ্বে জনমত সৃষ্টি করা, চাপ সৃষ্টি করা, বাংলাদেশে কি হচ্ছে সারা বিশ্বের কাছে সেটা তুলে ধরা। এই প্রতিটি কাজে বিএনপির বিভিন্ন পর্যায়ে যারা সম্পৃক্ত ছিলেন এই কাজগুলোর সাথে, তারা জোরালো ভূমিকা রেখেছেন। জনাব তারেক রহমান বিএনপির শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, শুধু তারা না, একদম তৃণমূল পর্যন্ত প্রত্যেকের সাথে যোগাযোগ রেখেছেন, প্রত্যেকে উদ্বুদ্ধ করেছেন রাজপথে নেমে আসতে, যার যার জায়গা থেকে ভূমিকা রাখার জন্য। এবং আমরা দেখব
সেই 16 জুলাই থেকে প্রতিটা দিন বিএনপির অজস্র নেতাকর্মী, মূলদের এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা গ্রেফতার হয়েছেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে কীভাবে রেড দেওয়া হয়, কয়েক হাজার মানুষকে 1 ঘন্টার ভিতর কীভাবে গ্রেফতার করা হয়েছে। সুতরাং এই গণ অভ্যুত্থান, যেহেতু আমরা অভ্যুত্থান বলছি, এর কারণ কি? এখানে গণতান্ত্রিক আন্দোলন যেমন ছিল, তেমনি বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার সাধারণ মানুষ যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল সবাই এক হয়েছেন, এক সূত্রে গ্রথিত হয়েছেন। এবং এটি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে, তৎকালীন সময়ে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে বিএনপি তার জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি আজকে আছেন তার নেতৃত্ব এবং নির্দেশনায় অবিরত কাজ করে গিয়েছেন। দেশে, দেশের বাইরে জনমত গঠনের ক্ষেত্রে, আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে, শক্তিমত্তা প্রদর্শনের ক্ষেত্রে সবচেয়ে বেশি নেতাকর্মী সমর্থক নিয়ে বিএনপি রাজপথে ছিল। এবং সেই ত্যাগ এবং সংগ্রামের ভাস্বর হয়েই কিন্তু ফ্যাসিবাদের প্রথম 15 বছর এবং জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি চেষ্টা করেছে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে। যে শহীদ জীবন দিয়েছেন, ওনার জীবনটা আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন সেই শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, তার মায়ের যে প্রত্যাশা রয়েছে, সেটি যেন হয় গণতান্ত্রিক এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের অন্যতম মূল মন্ত্র। 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং আমরা সেই প্রেক্ষাপট পেয়েছি যেখানে আবারও আমরা বলতে পারি সত্যি বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, সত্যি আমাদের দেশের মানুষ স্বাধীন, সত্যি আমাদের দেশের মানুষের সে অধিকার রয়েছে মুখ ফুটে কথা বলার, সরকারের সমালোচনা করার, নিজের যা পছন্দ সেটি রাষ্ট্রের সামনে তুলে ধরার এবং অবশ্যই যৌক্তিকভাবে যেখানে প্রয়োজন সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার। এবং আমরা সেই রাষ্ট্র ব্যবস্থায় তো চাই যেখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, যেখানে দায়বদ্ধতা থাকবে এবং অবশ্যই দায়িত্বশীলতাও থাকবে। জি, আপনার এই কথার সূত্র ধরে যদি বলতে চাই যে সেটা হলো যে এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে, সরকারি দল, বিরোধী দল, তারা সবাই তো জুলাই আন্দোলনের অংশীদার, কিন্তু এখন আমরা রাজনীতির মাঠে দেখি যে বৈরিতা এবং কোথাও কোথাও হামলার ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে একটা শিক্ষা প্রদান করে, সেটা হচ্ছে ইতিবাচক রাজনীতি, পারস্পরিক সৌহার্দ্যবোধ, সম্প্রীতি যদি থাকে এবং ভিন্ন মত ভিন্ন পথ যদি থাকে, তারপরও দেশকে যদি আমরা প্রাধান্য দিই, দেশের স্বার্থকে প্রাধান্য দিই, তাহলে একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলা সম্ভব। আমরা তো জুলাই গণ অভ্যুত্থানের সময় কেউ দেখি নাই কে বামপন্থী, কে ডানপন্থী, কে মধ্যমপন্থী, কে ইসলামপন্থী। সবাই চিন্তা করেছে একটা, আমরা বাংলাদেশপন্থী। সবার একটাই পরিচয় ছিল যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিত্ব আমরা করছি। আমাদের ভিন্ন মত, পথ, আদর্শ, মূল্যবোধ যা কিছু থাকুক না কেন, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, জনগণের কল্যাণে আমাদের সার্টেন কিছু ভ্যালুজ এবং প্রিন্সিপালস থাকা উচিত, যেখানে আমরা সবাই এক। যদি আমরা সেই জিনিসটা ইনশিওর করতে পারি, তাহলে আমাদের রাজনৈতিক দলগুলোর মাঝে অবশ্যই ভিন্ন অবস্থান থাকবে, তবে একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা নিশ্চিত করতে পারবো। আনফর্চুনেটলি কিছু রাজনৈতিক দলের কিছু নেতা বা কর্মীর কাছে হয়তো রাজনৈতিক সেই সৌহার্দ্যের ঘাটতি রয়েছে। ওনারা যে ভাষায় বিষেধগার করেন, চরিত্র হনন করেন, কিংবা আরেকজনকে অসম্মান করেন, অত্যন্ত বরেণ্য যেসব ব্যক্তিবর্গ রয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে অশালীন আচরণ করেন, এটি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। আমরা প্রত্যেকের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। আমরা প্রত্যেকের কাছ থেকে প্রত্যাশা করি যে দলীয় যে মূল্যবোধ রয়েছে, দলীয় যে এজেন্ডা রয়েছে, তার উপরে উঠে বৃহত্তর জাতীয় ঐক্যের অংশ হিসেবে যার যেটি ভালো সেটিকে শ্রদ্ধা জানানো উচিত। কোথাও যদি ভিন্ন মত থাকে তার গঠনমূলক সমালোচনা করা উচিত। তবে চরিত্র হনন কিংবা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের অশ্রাব্য ভাষা ব্যবহার করা, এটা রাজনৈতিক কৌশল হতে পারে না। গণ অভ্যুত্থান আমাদেরকে শিক্ষা দেয় যে যদি আমরা কনস্ট্রাকটিভ পলিটিক্স করি, যদি আমরা জনবান্ধব রাজনীতি করি, যদি আমরা জনগণের আশা, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে ধারণ করি, তাহলে কোনোভাবেই চরিত্র হনন করা, অন্যের বিষেধগার করা, এটি রাজনৈতিক কৌশল হওয়া উচিত না। এই যে এই জিনিসগুলো প্রধানমন্ত্রীর নজরে আসছে কিনা, এই যে এখন যে একটা পলিটিক্যাল যে একটা অচলাবস্থা বলেন বা সংঘর্ষের যে রাজনীতি, প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া কি বা তার অবস্থানটা কি, তিনি কিভাবে দেখছেন বিষয়টা? মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে দেখছে, আমার সাথে ব্যক্তিগতভাবে নিয়ে ওনার কোনো কথা হয় নাই। আমি আমারটুকু বলতে পারি এবং আমি যা দেখছি, আমার ধারণা আপনারা সবাই দেখছেন
যে একটি দায়িত্বশীল সরকার হিসেবে বিএনপি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে এবং বর্তমানে সরকারে যারা রয়েছেন পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকে কিন্তু সর্বোচ্চ ধৈর্য দেখাচ্ছেন, আন্তরিকতা দেখাচ্ছেন, স্থানীয়ভাবে অভিভাবকত্ব দেখাচ্ছেন। একটা বিষয় উপলব্ধি করা প্রয়োজন, বিএনপি এত বড় রাজনৈতিক দল, আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, একদম তৃণমূল পর্যন্ত গ্রথিত সাংগঠনিক শক্তিমত্তা। এত বড় দলে আজ পর্যন্ত কোনো সিনিয়র নেতা, কোনো কেন্দ্রীয় নেতা কখনো কিন্তু কাউকে আঘাত করে বা অপদস্থ করার মতন কথা বলেন নাই। সবসময় রাজনৈতিক সম্মানটুকু আমরা ধরে রাখতে চেয়েছি এবং তৃণমূলের প্রতিও সেটাই বার্তা দেওয়া রয়েছে। সরকারের যারা বিভিন্ন অনুষঙ্গ রয়েছেন ওনারাও চেষ্টা করছেন বিরোধী রাজনৈতিক দলে যারা রয়েছেন তাদেরকে নিরাপত্তা দিতে, তাদেরকে সুরক্ষিত রাখতে। কিন্তু খুব বিচ্ছিন্নভাবে দেখা যাচ্ছে হয়তো তৃণমূল থেকে কেউ যদি কোনো বক্তব্য দেন, অন্যদিকে একটা রাজনৈতিক দল যারা বিরোধী দল হিসাবে যে সবসময় বিরোধিতা করতে হবে বিষয়টা তো তা না। ওনারা যদি শালীনতা বজায় রাখেন এবং পারস্পরিক সম্মানবোধটা ধরে রাখেন তাহলে মনে হয় অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব। এই যে ভাইরাল হওয়ার একটা প্রবণতা কিংবা চটকদার কথা বলা, চমকপ্রদ কিছু একটা বলা কিংবা অশালীনভাবে কিছু বলা, যেটা হয়তো মানুষ অনেক সময় মনে করে যে এটা বললে হয়তো মিডিয়া কভারেজ পাওয়া যাবে, সোশ্যাল মিডিয়াতে একটা ইনফ্লুয়েন্স তৈরি হবে, এই ধরনের রাজনৈতিক তৎপরতা আসলে কখনোই দীর্ঘস্থায়ী কোনো বেনিফিট দিবে না। এটা আমরা ফ্যাসিবাদের পতনের মাধ্যমেই দেখেছি। সুতরাং আমি এতটুকুই বলবো যে সবার উচিত যার যার জায়গা থেকে আরও কীভাবে বেশি দায়িত্বশীল হওয়া যায়, আরও কীভাবে দায়বদ্ধতা নিয়ে ইতিবাচক এবং আধুনিক রাজনৈতিক ধারাকে আলিঙ্গন করা যায় সেটি নিয়ে কাজ করা প্রয়োজন। জি, সরকারের যারা ভিন্ন মত আছে বা বিরোধী মত আছে তারা অভিযোগ করছে যে সরকার জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে চেতনা, সেটি থেকে সরকার দূরে সরে আসছে বা আসতে চাচ্ছে। আপনার অভিমত কি? জুলাইয়ের আকাঙ্ক্ষা কি? জুলাইয়ের আকাঙ্ক্ষা এমন একটা বাংলাদেশ যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে। আমরা তো সর্বোচ্চ বাক স্বাধীনতা দেখছি, বাংলাদেশের ইতিহাসে দেখা যায় নাই কখনো। কিন্তু বিচ্ছিন্নভাবে উচ্ছৃঙ্খল আচরণ করা, অশালীন আচরণ করা, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী কিংবা তার পরিবার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় এলজিআরডি মন্ত্রী, সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বরেণ্য রাজনীতিবিদ যাদেরকে সবাই সম্মান করেন, তাদের বিরুদ্ধে অশালীন কথা বলা, অশ্রাব্য কথা বলা, সরকার তো সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে। এবং এটাই তো আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যে আমরা চাই গণতান্ত্রিক পরিবেশে সবাই যার যার মত তার বহিঃপ্রকাশ ঘটাক। দায়িত্বশীল আচরণ যেমন আমরা প্রত্যাশা করছি, তেমনিভাবে সেই স্বাধীনতাটুকু নিশ্চিত করা হচ্ছে। দেশে সর্বোচ্চ মানবাধিকার রয়েছে। গত প্রায় 5.5 মাসে সরকারে আপনি একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখাতে পারবেন না। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক কারণে টর্চার হয় নাই, কখনো কাউকে তুলে নেওয়া হয় নাই, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে না, এবং কোনো ধরনের যে মানবাধিকার লঙ্ঘন আমরা ইতিপূর্বে দেখেছি সে ধরনের অপরাধ সংগঠিত করতে দেওয়া হচ্ছে না। এবং এটি তো বিএনপির ট্র্যাক রেকর্ড। বিএনপি সরকার সবসময় নিশ্চিত করেছে, পূর্ববর্তী সরকারে যেমন করেছে, সামনের দিনগুলোতে নিশ্চিত করবে যে বাংলাদেশের প্রতিটি মানুষের মত প্রকাশের অধিকার থাকবে, প্রতিটি মানুষের সুরক্ষা থাকবে, নিরাপত্তা থাকবে এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কাউকে নিষ্পেষণ করা হবে না। আমরা আইনের অনুশাসন দেখছি। ফ্যাসিবাদের সেই সময়ে যারা গুম, খুন, হামলা মামলা জড়িত ছিল তাদের ব্যাপারে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। আইন তার নিজের গতিতে চলছে। আমরা দেখেছি সেই ফ্যাসিবাদী রাজনৈতিক দলকে সংসদীয় একটি প্রসিজারের মাধ্যমে কিভাবে তার কর্মকাণ্ডকে বন্ধ করা হয়েছে, কিভাবে তাকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দেখছি সেই নিষিদ্ধ রাজনৈতিক দল যেন কোনো ধরনের কর্মকাণ্ড না চালায় সেটি নিয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং আমরা দেখছি এমন একটি বাংলাদেশ যেখানে আমাদের যে উন্নয়ন, তার যে পথযাত্রা, সেটি কিভাবে ইনক্লুসিভ হয়, কিভাবে অন্তর্ভুক্তিমূলক হয়, কিভাবে সেটি সমাজের প্রতিটি শ্রেণীর, প্রতিটি এলাকার, প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করে। আমরা নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপির যে বড় পরিকল্পনাগুলো উঠে এসেছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবের বেতন থেকে শুরু করে প্রতিটি ল্যান্ডমার্ক বা সিগনেচার পলিসি, এগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। মাহদি আমিন, আপনি যেটি বলছিলেন যে সরকার জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, বিএনপি জুলাই আকাঙ্ক্ষার মাধ্যমেই কথা বলে তারা ক্ষমতায় এসছে। সেই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিএনপির যে নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহার, গণভোট, সংস্কার,
এই কাজগুলি সরকার আগামী দিনে কিভাবে চালিয়ে নিয়ে যাবে? গত 5 মাসে যেভাবে চালিয়েছে সেটাকে সামনের দিনগুলোতে বেগবান করবে, সেটাকে ধারণ করেই করবে। কারণ নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পরে পার্লামেন্টের ফার্স্ট সেশনেই কিন্তু আপনারা দেখেছেন যে কিভাবে ভোটের পরে কালির দাগ শুকানোর আগে থেকেই সংস্কারের জন্য যে দায়বদ্ধতা ছিল সে অনুযায়ী বেশ কিছু অর্ডিন্যান্সকে লতে রূপান্তর করেছিল। এটি নজিরবিহীন যে সংসদের প্রথম যে অধিবেশন সেখান থেকে শুরু করে 100-টির উপর অর্ডিন্যান্সকে কিন্তু লতে কনভার্ট করা হয়েছে সংসদীয় পদ্ধতিতে। এটা একটি ইনক্রেডিবল অ্যাচিভমেন্টস। দেশি বিদেশি কেউ কল্পনা করে না এত দ্রুত সময়ের ভিতরে এতগুলো সংস্কার কার্যক্রমকে কিভাবে আমরা আইনে রূপান্তর করতে পারি। সুতরাং এই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে যেহেতু বিএনপি বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক, সবচেয়ে বড় সংস্কার তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভিশন 2030, বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী তার ঐতিহাসিক 27 দফা এবং পরবর্তীতে 31 দফা, সেখানে তো সংস্কারের পরিপূর্ণ রূপরেখা রয়েছে। সেই রূপরেখাটাকে ধারণ করেই তো বিএনপি রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন শুরু করেছে ফ্রম ডে ওয়ান। এবং এই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে জনগণের দেওয়া যে ম্যান্ডেট রয়েছে এবং জনগণকে বিএনপির দেওয়া যে প্রমিস রয়েছে, এই দুইটা সমন্বয়ের মাধ্যমে ইনশাল্লাহ বাস্তবসম্মত, কার্যকর এবং টেকসই সংস্কারগুলো সুনিশ্চিত করবে। আপনার কাছে আমার প্রশ্ন, যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে, যাদের চিকিৎসা এখনো চলছে, কাউকে কাউকে দেশের বাইরে নিয়েও চিকিৎসা করাতে হচ্ছে, আবার যারা হাত হারিয়েছে, যারা পা হারিয়েছে, যারা চোখ হারিয়েছে, সেই জুলাই আহত যোদ্ধাদের পাশে সরকার কিভাবে থাকবে বা কিভাবে থাকছে? ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আপনারা নিশ্চয়ই অবহিত রয়েছেন যে আলাদা অধিদপ্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক, এবং যারা আহত রয়েছে তাদের পাশে সরকার সব ধরনের পৃষ্ঠপোষকতা, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে রয়েছে, ট্রিটমেন্ট অনগোয়িং রয়েছে, এবং তাদেরকে যে কোনোভাবে যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন ওনাদের পরিবারগুলোর পাশে থাকার জন্য সরকার বাজেট অ্যালোকেশন করা হয়েছে। আমাদের এবার যে বাজেট সেখানেও কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগ সংগ্রামের উপর ভিত্তি করে আজকের গণতান্ত্রিক সরকার এসেছে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি রয়েছে, এবং সেভাবে ইতিমধ্যে আমাদের অর্থনৈতিক অনুদান করা হয়েছে। আমরা সবাই বুঝি, জানি যে জুলাই গণ অভ্যুত্থানে গণতন্ত্রকামী অজস্র মানুষের ত্যাগ, আত্মহুতি রয়েছে। অবশ্যই আজকে যে গণতান্ত্রিক সরকার তার অন্যতম ভিত্তি তো সে গণ অভ্যুত্থান। সুতরাং আমরা চাইবই যাদের ত্যাগ, সংগ্রাম এবং বলিদানের উপর ভিত্তি করে আজকের এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা পেয়েছি, রাষ্ট্রের দিক থেকে যতটা সম্ভব তাদেরকে মূল্যায়ন করতে। প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের নামে নামকরণ করা হচ্ছে, জেলা পর্যায়ে তাদেরকে সম্মানিত করা হচ্ছে, এবং আমরা চাই এই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে যাদের কারণে আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আবার ফেরত পেয়েছি, তাদেরকে যেন অবশ্যই স্বীকৃতি দেওয়া হয়, তাদেরকে যেন অবশ্যই মূল্যায়ন করা হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। আমরা একটু এবার ভিন্ন প্রসঙ্গে আসি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের 6 মাস পূর্ণ হতে যাচ্ছে। 180 দিনের তিনি একটা টার্গেট দিয়েছিলেন। এই টার্গেট কে কে অ্যাচিভ করতে পেরেছে, কারা কারা কতটুকু বিফল হয়েছে, আপনাদের মূল্যায়নটা কি? মূল্যায়ন তো করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যতটুকু দেখছি ফ্রম ডে ওয়ান মাননীয় প্রধানমন্ত্রী বলে এসেছেন যে 180 দিন বা 6 মাসের ভেতরে আমাদের দৃশ্যমান কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে যেন জনগণের সত্যিকার অর্থে ভাগ্যের পরিবর্তন ঘটে। যেগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে, যেখানে এগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছিল, তার প্রত্যেকটাই কিন্তু বাস্তবায়নে সচরাচর একটা দীর্ঘসূত্রিতার প্রয়োজন হয়, একটা লম্বা সময় প্রয়োজন হয় এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখলাম এবার বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠনের পর দ্রুত গতিতে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম কার্যকর করা শুরু করেছে। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন এবং খতিব সাহেবদের জন্য সম্মানী কিংবা বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, এই প্রত্যেকটা কিন্তু ব্যাপকভাবে সারা বাংলাদেশ জুড়ে বিস্তৃত হয়েছে। এডুকেশনের কারিকুলামটাকে ডেভেলপ করা, শিক্ষাকে সারা দেশব্যাপী ছড়িয়ে তোলা, এবং তার জন্য 22 লক্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্লাস 1 থেকে 5-এর প্রাইমারি স্কুলের বাচ্চাদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট করা, যেটা সারা বাংলাদেশ জুড়ে হয়েছে। বিভিন্ন ধরনের আইডিয়া স্টার্ট আপের উপর দেশব্যাপী উপজেলা পর্যায়ে কম্পিটিশন করে তারপর ঢাকাতে নিয়ে আসা।
এর মূল উদ্দেশ্য তো শিক্ষা ব্যবস্থাটাকে সারা দেশে একটা ইউনিফাইড সিস্টেমে নিয়ে আসা, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে মেধার মূল্যায়ন হবে। স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করা হচ্ছে, যেন প্রান্তিক পর্যায়ে মানুষের দোরগোড়ায় আমরা স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে পারি। আমরা দেখেছি এই প্রথমবারের মতন সরকার গঠনের পর খুব স্বল্প সময়ে যে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়, সেখানে আমাদের শ্রমিক ভাই বোনেরা নিরাপদে তাদের বাড়িতে যেতে পারেন এবং বকেয়া বেতন বোনাস সব কিছু তারা পেয়েছেন, যার কারণে কোনো শ্রমিক অসন্তোষ হয়নি। খুব অল্প সময়ের ভিতর সরকার গঠনের পর আমাদের বিভিন্ন জায়গায় বিশ্বজুড়ে গ্যাসের তেলের সংকট হয়েছিল, কারণ বৈশ্বিক যে একটা ক্রাইসিসের দিকে যাচ্ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে। সেই সময় কিন্তু সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম স্থিতিশীল ছিল, কোনো ক্রাইসিস আমরা মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে হিট করতে দেই নাই। একই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, প্রায় সবসময় দেখা যায় রোজার মাস আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেই তুলনায় আমরা সব কিছুর পণ্য স্থিতিশীল রেখেছিলাম। যে প্রথম বাজেট নির্বাচিত সরকার খুব স্বল্প সময়ে প্রণয়ন করলো, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম স্থিতিশীল রাখা হয়েছে, ট্যাক্স কমানো হয়েছে অনেক ক্ষেত্রে, যার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমে এসেছে। সুতরাং একটি জনবান্ধব সরকার হিসেবে বহুমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মূল উদ্দেশ্য জনগণের প্রত্যাশা যেন প্রতিফলন ঘটে। আমাদের যে নীতিগুলো আছে তার একটা বহিঃপ্রকাশ যেমন সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়া। তার মানে এই যে আমাদের যে বিপুল সংখ্যক মানুষ রয়েছেন, কিভাবে তাদের আর্থসামাজিক উন্নয়ন করা যায়, কিভাবে তাদেরকে স্বনির্ভর করা যায়, কিভাবে তাদের নিশ্চিত করা যায় যে তারা আরও বেশি স্বয়ংসম্পূর্ণ, এগুলো নিয়ে আমাদের বহুমুখী কাজ চলমান রয়েছে। আমরা দেখলাম যে দু একটি মন্ত্রণালয়ে তারা কাজের চেয়ে বিতর্ক উস্কে দিয়েছে, যেটা করার কথা না সেটা করেছে। এই সমস্ত মন্ত্রণালয়ের ব্যাপারে প্রধানমন্ত্রীর ভাবনা কি বা কোনো পরিবর্তন আসবে কিনা? 6 মাস তো চলে যাচ্ছে। 6 মাসের পরে স্বাভাবিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার বিভিন্ন সোর্স রয়েছে, তার উপর ভিত্তি করে মূল্যায়ন হবে, স্বীকৃতি হবে। এটা তো সরকারের চলমান প্রক্রিয়া, এটা নতুন কোনো কিছু না। এবং 6 মাসের জন্যই যে হতে হবে বিষয়টা তা না, চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের প্রত্যেকেরই তো পারফরমেন্স দেখা হয়, যাচাই বাছাই করে, সেটাই স্বাভাবিক। এবং তিনিই বলতে পারবেন অ্যাকচুয়ালি এক্ষেত্রে নেক্সট স্টেপ কী হওয়া উচিত। নতুন মুখ আসবে কিনা মন্ত্রিসভায়, এগুলো তো নীতি নির্ধারণী সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রী ইখতিয়ারে রয়েছেন এবং সরকারের শীর্ষ পর্যায়ে যারা নীতি নির্ধারক রয়েছেন ওনারা সম্মিলিতভাবে হয়তো এইসব সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে আসলে আমি ওয়াকিবহাল না একদমই। কোন কোন দিক মূল্যায়ন করা হবে? আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো কতটা বাস্তবায়ন হচ্ছে, জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্টগুলো রয়েছে সেটা আমরা কতটা ফুলফিল করতে পারছি। এটা শুধু নির্বাচিত বিএনপি সরকার না, পৃথিবীর সব জায়গায় চলমান একটা প্রক্রিয়ার অংশ হিসাবে মূল্যায়ন করা হয়। নির্বাচনী ইশতেহারে বিএনপি ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। কর্মসংস্থানের ব্যাপারে মানে দৃশ্যমান অগ্রগতি তো দেশের মানুষ দেখছে না, কবে দেখবে? 6 মাস হয়ে যাচ্ছে। কর্মসংস্থানের তো দৃশ্যমান অগ্রগতি হবে তখন যখন আমরা দেখব অনেক বেশি কলকারখানা সৃষ্টি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, দেশে বিদেশি বিনিয়োগ আসছে, দেশে বিনিয়োগ বান্ধব বাণিজ্য বান্ধব নীতিমালা করা হচ্ছে। এই প্রতিটাইতে আমরা গত কয়েক মাসে দেখেছি। কিছুদিন আগেও বিশ্বের সব দেশের যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেছেন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো মিলে প্রোগ্রাম করলেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, তারা বিনিয়োগ বৃদ্ধির কথা বলেছেন। চীনে এবং মালয়েশিয়া মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, তারা বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কথা বলেছেন। আজকেও আমরা দেখলাম যে আমেরিকার স্পেশাল এনভয় এসছেন, আমেরিকান বিনিয়োগ কীভাবে বাংলাদেশে বাড়ানো যায় সেটা নিয়ে কথা হচ্ছে। আমরা আমাদের বিভিন্ন দেশের কাউন্টারপার্ট যারা রয়েছেন ওনাদের সাথে যখন কথা বলছি, সবাই চান বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল রিলোকেশন কীভাবে করা যেতে পারে, কীভাবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা বাড়ানো যেতে পারে, কীভাবে এমপ্লয়মেন্ট বাড়ানো যেতে পারে। বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের একটা মৌলিক ভিত্তি হয়ে দাঁড়িয়েছে কীভাবে বাণিজ্য সম্প্রসারণ করা যায়, কীভাবে বিদেশি বিনিয়োগ আনা যায়, যার মূল ভিত্তি হয়ে উঠবে কর্মসংস্থান। একই সাথে আমাদের ইতিমধ্যে দেখেছেন যে পলিসি অ্যাডাপ্ট করা হয়েছে, যেখানে বন্ধ কলকারখানা খুলে দেওয়া হচ্ছে, আমাদের এসএমই লোন আরও ইজিয়ার করা হচ্ছে। প্রথম যে প্রণীত বাজেট সেখানে কিন্তু বাণিজ্য বান্ধব, ব্যবসা বান্ধব এবং শিল্প বান্ধব হিসেবে উপস্থাপন করা হয়েছে। সেখানে লোকাল বিজনেসের গ্রোথের জন্য বন্ডের ফ্যাসিলিটিসটাকে বাড়ানো হয়েছে। অনেক প্রোডাক্টের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে ইম্পোর্ট ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। যেসব ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব সেখানে পলিসি সাপোর্ট দেওয়া হয়েছে। ফর ইনস্টেন্স উত্তরবঙ্গে আমরা একটা এগ্রিকালচার হাব হিসেবে তৈরি করতে চাচ্ছি। বগুড়াতে লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা হচ্ছে, কিভাবে আমরা আমাদের টোটাল প্যাকেজিং ইন্ডাস্ট্রি বাড়াবো, গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ডাইভার্সিফাই করবো
করব মার্কেট ওয়াইজ, জুট প্রোডাক্টটাকে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিব। এ ধরনের অনেকগুলো বিষয় নিয়ে কথা হচ্ছে। ফর ইনস্ট্যান্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়েও আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের অ্যাগ্রো বেসড প্রোডাক্টকে কীভাবে প্যাকেজিংয়ের মাধ্যমে ভ্যালু অ্যাডিশন করতে পারি সেগুলো নিয়ে কথা হচ্ছে। গার্মেন্টসের ক্ষেত্রে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বাংলাদেশে করতে পারি কিনা সেগুলো নিয়ে কথা হচ্ছে। সো ওভারঅল একটা সামষ্টিক পরিকল্পনা রয়েছে যার মূল উদ্দেশ্য দেশে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ নিশ্চিত করা, এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের পাশাপাশি আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই, যার কারণে ঋণকে সহজতর কীভাবে করা যেতে পারে, কীভাবে আমাদের যারা এন্টারপ্রেনার রয়েছে, স্পেশালি যারা টেকনোলজিক্যাল সাইডে কাজ করতে যাচ্ছেন, তাদেরকে আমরা আরও বেশি ফ্যাসিলিটেট করতে পারি। ইতিমধ্যে আপনারা দেখেছেন ইনোভেশন গ্রান্ট দেওয়া হচ্ছে, আইডিয়া কম্পিটিশন করা হচ্ছে। সুতরাং আমরা বাংলাদেশের টোটাল কর্মসংস্থানটাকে 4টা ভাগে বিভক্ত করতে পারি। একটা পাবলিক সেক্টরের জব, একটা প্রাইভেট সেক্টরের জব, একটা ওভারসিজ জব, এবং আরেকটা হচ্ছে উদ্যোক্তা হিসেবে এন্টারপ্রেনার হিসেবে গড়ে ওঠা। আমরা প্রাইভেট সেক্টরে যেমন জবের কথা বলছি, কারণ প্রাইভেট সেক্টর লেড ইকোনমি যখন হবে তখন প্রত্যেকটা কোম্পানির আকার বড় হবে, নতুন নতুন কোম্পানিরা আসবে, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। পাবলিক সেক্টর আমাদের যে পলিসিগুলো রয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা হেলথ পলিসি, এডুকেশন পলিসি, এগুলো বাস্তবায়ন করতে গেলে সেখানে কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমাদের প্রচুর উদ্যোক্তা গড়ে উঠছে, বিশেষভাবে আমরা সেক্ষেত্রে নারী এবং তারুণ্যকে প্রাধান্য দিচ্ছি বেশি। এবং বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা এক্সিস্টিং যে মার্কেট, যেখানে গত কয়েক মাস ধরে সমস্যা হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, সেটাকে আরও কীভাবে প্রসারিত করতে পারি, ডিমান্ড ম্যাপিংয়ের কাজ করছি, যে কোন দেশে কী ধরনের জবের অপরচুনিটি রয়েছে, কীভাবে আমরা সেখানে স্কিল সেট এবং টেকনিক্যাল কম্পিটেন্স গ্রোথ করার মাধ্যমে আমরা আরও বেশি কর্মী সেখানে কাজের জন্য পাঠাতে পারবো। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে আমরা কাজ করছি, এবং সামনে ইনশাল্লাহ সেটা অচিরেই খুলে যাবে। মিডল ইস্টে অন্যান্য অনেক দেশ আছে যেখানে ওয়ার্কার খুব একটা নেওয়া হচ্ছে না গত কয়েকদিন ধরে, আমরা সেখানেও ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা বলছি। এবং বিশ্বের অনেক দেশ আছে যেখানে এর আগে কখনো বাংলাদেশিরা যান না, যেমন মালডোভা, সেখানেও কিছুদিন আগে যাওয়া শুরু হয়েছে। সো কনসিডারিং দ্য গ্লোবাল ক্রাইসিস, এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে, বাট অ্যাজ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট আমরা চাচ্ছি প্রতিটা চ্যালেঞ্জকে অপরচুনিটিতে কনভার্ট করে বহুমাত্রিক এবং বহুপাক্ষিক কর্মসংস্থান যেন নিশ্চিত হয় সবার জন্য। চমৎকার। আপনার এই উত্তরের সূত্র ধরে একটা প্রশ্ন করতে চাই, যে এবারও কি আমাদের শ্রমের বাজারে যারা চিহ্নিত সিন্ডিকেট আছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, নাকি যারা যোগ্য, যারা পেশাদার, যারা শ্রমিকদেরকে মানে নিষ্পেষিত করবে না, টাকা বেশি নেবে না, সরকার তাদের দ্বারা শ্রমের বাজারে শ্রমিকদেরকে বিদেশে পাঠাবে? বাংলাদেশ সরকারের হাতে যেটুকু করার রয়েছে, সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়া হয়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে যারা এই ধরনের সিন্ডিকেটের সাথে পূর্ববর্তী সময়ে জড়িত ছিল, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তাদের সবার লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। সুতরাং সামনের দিনগুলোতে আমরা চেষ্টা করছি যেভাবে সম্ভব যেন জনবান্ধব একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়, এবং যেখানে সম্ভব যারা জেনুইন বোনাফাইড বিজনেসম্যান তারা সেখানে পেশাদারিত্বের সাথে কাজগুলো করতে পারেন, অভিবাসন ব্যয় কমানো যায়, স্বচ্ছতা নিশ্চিত করা যায়, এগুলো নিয়ে সরকারের বহুমাত্রিক কাজ চলমান রয়েছে। দীর্ঘমেয়াদী জ্বালানি সমস্যা সমাধানে সরকার কি ভাবছে? মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লিয়ারলি বলেছেন যে আমরা সোলার বেসড এনার্জিকে প্রায়োরিটাইজ করছি, রিসাইক্লিং এবং রিনিউয়েবল এনার্জিকে আমরা প্রায়োরিটাইজ করছি। দেশ জুড়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং বোথ পাবলিক এবং প্রাইভেট সেক্টরে আমরা কিভাবে সোলার এনার্জিকে প্রায়োরিটাইজ করবো, এটা যেমন একদিকে আছে, একই সাথে আমাদের ওয়েস্ট বেসড এনার্জি যেখানে সম্ভব সেটিকেও কিন্তু বিভিন্ন ধরনের স্কিম এবং প্রজেক্ট নেওয়া হচ্ছে। আমরা এনার্জি ক্রাইসিসটাকে আসলে 360 ডিগ্রি একটা সলিউশন হিসেবে দেখি, যেখানে যতগুলো সম্ভাব্য সোর্স আছে সবগুলো নিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ তৈরি করতে হবে। এবং আমাদের এনার্জি সিকিউরিটি এই উদ্যোগগুলো যখন থাকবে তখন একটা প্র্যাকটিক্যাল টাইমলাইনের ভিতরে ইনশাল্লাহ সলভ হবে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা জ্বালানি রিলেটেড, এটা তো গত 5 মাসে তৈরি হয়নি, এটা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের গড়ে তোলা সেই লুণ্ঠিত রাষ্ট্র ব্যবস্থার কারণে হয়েছে। এখান থেকে বেরিয়ে এসে আমরা ইনভেস্টরদের সাথে কথা বলছি, বিডা অনেক কাজ করছে এটা নিয়ে, যেন ফরেন ইনভেস্টররা এসে বাংলাদেশের এনার্জি খাতে একটা ভালো ভূমিকা রাখে। এবং সামনে আগামী কয়েকদিন পর যুক্তরাষ্ট্র থেকে একটা বড় গ্রুপ আসবেন বিজনেসম্যানদের, লিডিং কোম্পানিজ থেকে, সেখানেও এনার্জি সেক্টরে তাদের যারা মেইন কোম্পানিগুলো রয়েছে সেখানকার টপ এক্সিকিউটিভস বা ডিসিশন মেকার্সরা আসবেন, যার মূল উদ্দেশ্য আমরা কীভাবে আমাদের গ্যাস এবং বিদ্যুতের ক্ষেত্রে ওনাদের সাথে আরও ক্লোজলি কাজ করতে পারি সেগুলো নিয়ে গঠনমূলক প্রোগ্রেস নিশ্চিত করা। শুধুমাত্র আমেরিকা বা চায়না না, বিশ্বের অন্যান্য দেশেরও যারা মেজর প্লেয়ার্স রয়েছেন, স্টেক হোল্ডার্স রয়েছেন, যারা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস নিয়ে বাংলাদেশে আসতে পারেন, যে বাংলাদেশ ইজ ওপেন টু এমব্রেস ইনভেস্টমেন্ট, ওপেন টু এমব্রেস নিউ বিজনেস অপরচুনিটিস, এবং বিশ্বাস করি আমরা একটা প্র্যাকটিক্যাল টাইম লাইনের ভেতর এই এনার্জি ক্রাইসিসটা অনেকটুকুই ইনশাল্লাহ মিট আপ করতে পারবো। ভারতের সাথে তারেক রহমান সরকারের সম্পর্ক কেমন, আগামী দিনে কেমন হবে? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর কি বাংলাদেশের জন্য জরুরি নাকি ভারতের জন্য জরুরি?
দেখুন, দ্বিপাক্ষিক সম্পর্ক তো সবসময় দুই পক্ষের দিক থেকেই চিন্তা করতে হয়। বাংলাদেশের সাথে শুধু ভারত কেন, বিশ্বের প্রতিটি দেশের যে সম্পর্ক, সেটির ভিত্তি হবে সমতা এবং ন্যায্যতা। সেটির ভিত্তি হবে সবার আগে বাংলাদেশ নীতি, যার অর্থ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বার্থকেই তো প্রাধান্য দেওয়া হবে সবচেয়ে বেশি। সুতরাং ভারত এবং অন্য যে কোনো দেশের সাথে আমাদের এই সম্পর্কটা সামনের দিকে এগিয়ে যাবে, যার ভিত্তি হবে পিপল টু পিপল টাইস। জনগণের সাথে জনগণের সুন্দর সম্পর্ক হবে, সেটা বিস্তৃত করবে ট্রেড, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্টে। সেটা বিস্তৃত হবে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ প্রতিটি ক্ষেত্রে। এবং যেহেতু ওনারা আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা তো অবশ্যই চাইব যে অত্যন্ত সুন্দর, ভালো এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা সম্পর্ক হোক, যার ভিত্তি হয়ে উঠবে বাংলাদেশের স্বার্থ, এবং যার সেটা ভিত্তি হয়ে মর্যাদাপূর্ণ উঠবে সম্পর্ক। যেখানে আমরা বাংলাদেশের স্বার্থ সুরক্ষার কথা বলছি, যেই সরকারের নীতি হয় সবার আগে বাংলাদেশ, তাহলে তো অবশ্যই বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের আত্মমর্যাদা, বাংলাদেশের সম্মান, বাংলাদেশের স্বীকৃতি সেটি প্রাধান্য পাবে, সেটি যে স্বাভাবিক। মোদী সরকার পালিয়ে যাওয়া শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড সে দেশে নিষিদ্ধ করতে যাচ্ছে, এটা কি তারেক রহমানের সরকারকে কোনো ধরনের বার্তা দেয়া কিনা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? দুটো প্রতিবেশী দেশের মাঝে সুন্দর সম্পর্ক থাকবে এবং ভালো আন্তরিকতা থাকবে, সেটাই তো স্বাভাবিক। যেহেতু নির্বাচিত সরকার হিসেবে বিএনপি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছে, জনগণের প্রত্যাশা আমাদের রাষ্ট্র পরিচালনায় অনুরণিত হচ্ছে, সেটাই তো স্বাভাবিক। এবং যে নিষিদ্ধ রাজনৈতিক দলের কথা আপনি বললেন বা তার সভানেত্রীর কথা বললেন, তারা তো সংসদীয় প্রথাতেই নিষিদ্ধ। এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ডের বিষয়ে পার্শ্ববর্তী দেশ যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে নিজের দলীয় লোকজনকে নিয়োগ দিচ্ছে, নেতাদেরকে নিয়োগ দিচ্ছে। এখানে কি যোগ্য সরকারি কর্মকর্তার অভাব, নাকি এটা আপনারা একটা পলিসি নিয়েছেন যে ফ্যাসিস্টের দোসরদের দ্বারা আপনাদের যে কর্মকাণ্ড সেটা সার্ভ হচ্ছে না, যার কারণে দলের নেতাকর্মীদেরকে নিয়োগ দিচ্ছেন? বিষয়টাকে আমরা ভিন্নভাবে দেখতে পারি। একদিকে যেমন দেশে তো অজস্র প্রতিষ্ঠান রয়েছে, সেখানে প্রচলিত নিয়মে সরকারি কর্মকর্তারা যেমন রয়েছেন, স্বাভাবিকভাবে একটা বৈচিত্র্য আনা, সেখানে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে হয়তো কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গকেও পদায়িত করা হচ্ছে। আমরা তো চাই জবাবদিহিতার একটা সংস্কৃতি তৈরি করা, স্বচ্ছতার সংস্কৃতি তৈরি করা, এবং যে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স এবং জনসম্পৃক্ততা নিয়ে যারা এখন দায়িত্বে আসছেন, ওনারা হয়তো অনেক ক্ষেত্রে ভালো ডেলিভার করতে পারবেন, যেটা কমপ্লিমেন্ট করবে। এটাকে আসলে আপনি যেভাবে ফ্রেজ করছেন, কম্পিটিশনের জায়গা না। আমরা মনে করি দুটো ডিফারেন্ট স্কিল সেট এবং এক্সপার্টিস নিয়ে যখন রাষ্ট্র পরিচালনা সন্নিবেশ হয়, ইট কমপ্লিমেন্টস ইচ আদার, এবং আমাদের সামগ্রিকভাবে সরকার ব্যবস্থায় এতে আরও বেশি ঋদ্ধ হবে, আরও বেশি জনবান্ধব হবে এবং আরও বেশি গণমুখী হবে, সেটা আমাদের প্রত্যাশা। প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদেরকে তাড়ানো গেছে কিনা? এটি তো চলমান একটা প্রক্রিয়া। গত 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদে যে সময় ছিল, তার ধারাবাহিকতায় রন্ধ্রে রন্ধ্রে অনেক ফ্যাসিবাদী এলিমেন্ট ছিল। গণতান্ত্রিক সরকার চেষ্টা করছে, অন্তর্বর্তী সরকারের সময় আমরা সেটি দেখেছি, যতটা সম্ভব গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার জন্য। এবং আমরা চাই আমাদের টোটাল ব্যুরোক্রেসি যেন জনগণের সেবা করে, জনগণের পাশে থাকে, জনগণের সাথে থাকে, এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটিকে ধারণ করে স্বচ্ছতা, ন্যায্যতা এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত বিএনপি সরকার সেটি অনিঃশেষ অবিরত উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করছে। সরকারের 6 মাস চলছে। এই 6 মাসের ভিতরে আমরা দেখলাম যে বিরোধী দলগুলো নির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা মানে রাজনীতির মাঠে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করছে। 6 মাসের মাথায় যদি এরকম হয়, তাহলে বিরোধী দলের সাথে যে দূরত্ব তৈরি হলো, আগামী দিনের সরকার কি একলা চলো নীতিতে হাঁটবে কিনা? না, একলা চলো নীতির কিছু নাই। সরকার তো চায় গণ অভ্যুত্থানে আমরা যেটা দেখেছি, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যারা ধারণ করে তারা সবাই একসাথে থাকবে। অবশ্যই আমাদের ভিন্ন মত আছে, ভিন্ন পথ আছে, তার কারণে তো আমরা ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন আদর্শ আছে বলেই তো আমরা ভিন্ন রাজনৈতিক দর্শনকে ধারণ করি। কিন্তু দেশের স্বার্থে তো কিছু কিছু বিষয় আমাদেরকে এক হতে হবে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে অবশ্যই আমাদের একটা অটুট ঐক্যের প্রয়োজন রয়েছে। যেখানে সরকার দেশের জন্য ভালো উদ্যোগ নিচ্ছে, অবশ্যই সেটা সাধুবাদ প্রাপ্য। আবার সরকারের যেখানে ভুল রয়েছে সেখানে অবশ্যই যুক্তির সমালোচনা থাকবে, সেটাই তো স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে সব কিছুর বিরোধিতা করবে, এটা কারো কাম্য না।
আবার বিরোধী দল হওয়ার কারণে তাদের কোনো কথা সরকার আমলে দেবে না, সেটাও কাম্য না। আমরা দেখেছি জ্বালানি সমস্যা সহ বেশ কিছু বিষয়ে সরকার বিরোধী দলকে সম্পৃক্ত করেছে। আমরা চাই সে আলোচনা, সমালোচনা, ডায়ালগ, কনসালটেশন, কনভারসেশন এবং অত্যন্ত প্রাণবন্ত একটা সংসদ, যেখানে সরকারের ভালো উদ্যোগগুলোকে বিরোধী দলে যারা রয়েছেন ওনারা সম্মান জানাবেন, ওনারা সেটাকে এমব্রেস করবেন। আবার খারাপ উদ্যোগ হলে সেক্ষেত্রে ওনারা যৌক্তিক সমালোচনা করবেন। আমরা সেই স্বতঃস্ফূর্ত, স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা সহাবস্থান প্রত্যাশা করি। তবে সব কিছুর ভিত্তি হবে বর্তমান সরকারের যেটা মূল অগ্রাধিকার, মূল মন্ত্রের দিক থেকে সবার আগে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের স্বার্থ ঠিক থাকবে সেখানে সরকার সহযোগিতা করবে, বিরোধী দল সহযোগিতা করবে, সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। যদি কেউ বাংলাদেশ বিরোধী অবস্থান নেন, যদি কারো স্টেপের কারণে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়, তাহলে যে কেউ তার বিরুদ্ধে দাঁড়াবেন, সেটাই তো স্বাভাবিক। ব্যক্তি তারেক রহমান, রাজনীতিবিদ তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে মানে মূল্যায়ন করবেন? আপনি ব্যক্তি বলেন, রাজনীতিবিদ বলেন, প্রধানমন্ত্রী বলেন, পারিবারিক বলেন, মানুষটা তো উনি একজনই। এবং আমরা তো দেখলাম প্রথমবারের মতন তিনি প্রমাণ করেছেন ওনার বিভিন্ন কর্মযজ্ঞের মাধ্যমে যে কিভাবে একজন মানুষ সারা বাংলাদেশের প্রত্যাশাকে ধারণ করতে পারেন। এটা আমরা দেখেছি যখন উনি প্রথমবার বাংলাদেশে ফেরত আসলেন 5ই আগস্টের পর, এবং ওনার সেই স্বদেশ প্রত্যাবর্তন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড়। লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে এসেছিলেন ওনাকে বরণ করতে। আমরা দেখেছি উনি যখন নির্বাচনে বিভিন্ন জেলায় গিয়েছিলেন, প্রান্তিক পর্যায়ে তৃণমূল ওনাকে ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত অবারিত আবেগ, আকাঙ্ক্ষা। তার মানে কি পুরো বাংলাদেশের জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ভ্যালুসগুলো ওনাকে কেন্দ্র করে আবর্তিত। আর উনি সেটাকে ধারণ করছেন বলেই আমরা দেখেছি ভিভিআইপি যে কালচার ছিল সেটা উনি সম্পূর্ণ ভেঙে দিয়েছেন। উনি একদম সাধারণ মানুষের মতন করে সাধারণ মানুষের ভেতর মিশে যাচ্ছেন, বাস থামিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে তুলে নিচ্ছেন, অনেক ক্ষেত্রে প্রোটোকল ভাঙছেন, এবং অনেকে হয়তো বলছেন যে কিছুটা নিরাপত্তা ঝুঁকি থাকলে উনি সেটা কেন করছেন কারণ উনি সাধারণ মানুষের মতন করে থাকতে পছন্দ করেন। দীর্ঘদিন ধরে মনে হতো একটি দেশের প্রধানমন্ত্রী মানে ভিন্ন গ্রহের একজন মানুষ। তিনি কিন্তু তা না, তিনি ঠিক আমার আপনার মতন করেই মিশছেন, সাধারণ মানুষের সাথে, খেটে খাওয়া মানুষের সাথে চলে যাচ্ছেন, বসে পড়ছেন, খাল হাতে খাল কাটায় চলে যাচ্ছেন, শিক্ষার্থীদের কাছে চলে যাচ্ছেন, একসাথে বাচ্চারা যখন খেলছে তাদের সাথে মিশে যাচ্ছেন, বৃক্ষরোপণে সাধারণ একজন মানুষের সাথে পরিচয় যাচ্ছেন। এই নতুন সংস্কৃতি তো মানুষ চায়। আমরা যখন বলি যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, তার একটা বড় বহিঃপ্রকাশ মাননীয় প্রধানমন্ত্রীর ডে টু ডে অ্যাক্টিভিটিসের মাঝে আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি তিনি যেভাবে সাধারণ মানুষের মতন করে চলছেন, যেভাবে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে সরে এসেছেন, এটি হওয়া উচিত আগামীর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার একটা পাথেয়। মাহাদি আমিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনারা দেখছিলেন বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।